বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেলিয়া আক্তার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, পাঁচটুকি বেগম মানোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো আজকে আমি সেকেন্ড ইয়ারের ক্লাস করব। অনেক দিন পরে সেকেন্ড ইয়ারের ক্লাস নিতে চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে আসলে অনেক দিন যাবৎ যোগাযোগ নেই। পরীক্ষার আগে আমি একটা দুটা ক্লাস নিয়েছিলাম, এখন আবার চলে এসেছি তোমাদের মাঝে ক্লাস করার জন্য। পরীক্ষার আগে যে ক্লাসটা আমি তোমাদের নিয়েছিলাম সেটি ছিল মূলধন ব্যয়। পরীক্ষার পরেও একটা ক্লাস হয়েছিল, আমি মূলধন ব্যয় নিয়ে আলোচনা করেছি। মূলধন ব্যয়, তো মূলধন ব্যয় নিয়ে বেশি আলোচনা করতে পারিনি, শুধু থিওরি, একটা দুটা থিওরি আর একটা অঙ্ক সম্ভবত আমি সূত্র করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের এরপরে যে ক্লাস আছে কন্টিনিউ করব মূলধন ব্যয় নিয়ে। আজকের ক্লাসটা আমি মূলধন ব্যয় নিয়ে করব। তো মূলধন ব্যয় আমি সম্ভবত তোমাদের যখন আমাদের সরাসরি ক্লাস ছিল তখন আমাদের মূলধন ব্যয়ের চ্যাপ্টার ছিল সম্ভবত, বা আমি একটা দুইটা হয়তো করিয়েছিলাম। তো যাই হোক, আজকে দেখো আমি তোমাদের মাঝে এখানে একটি অঙ্ক তুলে ধরেছি, এই যে অঙ্কটি। তো এই অঙ্কটি আমি সর্বপ্রথম তোমাদের পড়ে বুঝাবো, এবং এর কিভাবে কি কোথায় কি আছে এগুলো আমি ছোট ছোট বিষয়গুলো তুলে ধরলে তোমরা নিজেই অঙ্কটা বুঝবে এবং নিজেই অঙ্ক করতে পারবে। তো চলো আমরা চলে যাই অঙ্কে। এখানে দেখো বলেছে আরএফএল কোম্পানির মূলধন কাঠামো নিচে দেয়া হলো। এখানে 12% ঋণপত্র 10 লক্ষ টাকা, 10% অগ্রাধিকার শেয়ার 4 লক্ষ টাকা, সাধারণ শেয়ার 1 লক্ষ টাকা, মূলধন। দেখো এখানে এই যে মূলধন কাঠামো, আমরা সব সময় জানি আমাদের আদর্শ মূলধন কাঠামো, একটি আদর্শ মূলধন কাঠামো সবসময় ঋণ, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার এবং সংরক্ষিত আয় নিয়ে গঠিত হয়। তো এই যে আমরা এখন নিজেদের কাছে অনেক সময় মালিক অনেক শিল্পপতি থাকে, অনেক তাদের কাছে অনেক নিজস্ব মূলধন থাকে, কিন্তু নিজস্ব মূলধন থাকা সত্ত্বেও তারা কি করে, ঋণ নেয়। বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন এজেন্সিগুলো থেকে তারা কি করে, ঋণ নেয়। এখন মালিকের নিজস্ব তহবিল থাকা সত্ত্বেও কেন ঋণ নেয়? এর একটাই কারণ যে ঋণের উপরে কখনো সরকারকে ট্যাক্স দেওয়া হয় না, কর দেওয়া হয় না, তো কর ফাঁকি দেওয়া যায়। সেজন্য কি করে মালিক কি করে, যে বেশিরভাগ তারা পছন্দ করে যে নিজস্ব মূলধন যতটুকু থাকবে তার পাশাপাশি তারা অগ্রাধিকার শেয়ার থেকে কিছু মূলধন আনবে, এবং অগ্রাধিকার শেয়ার থেকে কিছু মূলধন আনার পাশাপাশি তারা ঋণপত্র থেকে, মানে ঋণপত্র বিলি করা, আমি এর আগে ক্লাস করিয়েছি ঋণপত্র কি, এটা আমি তোমাদের বুঝিয়েছি। আমাদের অধ্যায় 6 বন্ড বা ডিবেঞ্চারের চ্যাপ্টার ছিল, ওখানে আমরা ঋণপত্রের চ্যাপ্টারে ঋণপত্র কাকে বলে এর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঋণপত্র কত প্রকার, কোন কোন ধরনের ঋণপত্র কিভাবে বিলি করা হয়, সবগুলো আলোচনা করেছি। তো এখন আর আমি ওই দিকে যাচ্ছি না, আমি একটু শর্টকাটে বুঝাচ্ছি। দেখো, ঋণপত্র তার মানে একজন মালিক সবসময় কি করে, তার নিজস্ব মূলধনের পাশাপাশি সে অগ্রাধিকার শেয়ার প্লাস ঋণ মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। এটা হলো একটি আদর্শ কাঠামো। তো আচ্ছা, এখন দেখো 12% ঋণপত্র। কেন ঋণপত্র? আগেই আমি বলেছি যে সরকারকে কর দেওয়া হয় না, যার কারণে এখানে প্রতিষ্ঠানের লাভ বেশি হয়। কর না দেওয়া হলে তো লাভ বেশি হবেই, সে কারণে ঋণটা বেশি প্রেফার করে। তো এখানে 12% ঋণপত্র 10 লাখ টাকা, 10% অগ্রাধিকার শেয়ার 4 লাখ, আর সাধারণ শেয়ার আছে 10 লাখ। এই যে সবগুলো 10, 10, 20 আর 4, 24, এই সবগুলো মোট যোগ করার পরে মোট মূলধন আসলো কত টাকা? 24 লক্ষ টাকা। দেখো এরপরে কথাগুলো আছে। কোম্পানির সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা। কোম্পানির বর্তমানে শেয়ার প্রতি 15 টাকা করে লভ্যাংশ প্রদান করে। দেখো আমি মার্ক করছি, এখানে আমাদের মোট মূলধন কত? 24 লাখ। আর আমরা বর্তমান মূল্য, বর্তমান মার্কেট প্রাইস আমাদের কত? 120 টাকা। আচ্ছা, এরপরে দেখো কোম্পানির বর্তমানে শেয়ার প্রতি লভ্যাংশ পায় কত টাকা করে? 15 টাকা করে। এখন দেখো এখানে কথা আছে, এই যে বর্তমানে, এই বর্তমান কথার উপর ডিপেন্ড করে আমাদের অঙ্ক চেঞ্জ হয়। আমি এটা ভালো করে মার্ক করছি, দেখো, কারণ এই যে এতটুকু কথা, এই কারণে আমাদের কি হয়, অঙ্কের প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে আমি বুঝাচ্ছি, একটু দেখো। এরপরে হচ্ছে কত টাকা করে? 15 টাকা করে লভ্যাংশ প্রদান করে। লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%। কর্পোরেট করের হার 30%। এখানে আমাদের এই যে আমি মার্ক করে দিচ্ছি, করের হার কত? 30%। আর লভ্যাংশ প্রবৃদ্ধির হার বলেছে কত? 5%। এই যে এখানে আছে 5%। প্রবৃদ্ধির হার কত? 5%। কোম্পানির গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয়
নির্ণয় করো। এখন দেখো এই যে গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয়, এই কথাটা অনেক ভাবে থাকতে পারে। দেখো আমি বুঝাচ্ছি, এটা ভার আরোপিত মূলধন ব্যয় থাকতে পারে, ভার আরোপিত মূলধন ব্যয়, এই লেখাও থাকতে পারে। অথবা এটাও বলতে পারে গড় মূলধন ব্যয় নির্ণয় করো, এটাও থাকতে পারে। তো এখানে এটা থাকুক বা এটা থাকবে বা এটা থাকবে, যাই থাকে না কেন, বাংলায় ভিন্ন ভিন্ন। আমি এর আগে ক্লাস করিয়েছি, আমি বারবারই বলেছি যে বাংলা অর্থটা একটু ভিন্ন ভিন্ন হয়, ইংলিশটা প্রায় সেম হয়, একই হয়। তো এটা যাই বলুক না কেন, আমাকে বের করতে হবে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। দেখো WACC এর পরিমাণ বের করতে হবে। গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয় থাকলে একই, ভার আরোপিত মূলধন ব্যয় থাকা একই, গড় মূলধন ব্যয় থাকা একই, রিকোয়ারমেন্ট যাই বলুক না কেন আমাদের সূত্র এটার অ্যাপ্লাই হবে। তো এই যে অঙ্কের প্যাটার্ন, এখানে এখন দেখো এই যে এইখানে আমাদের সূত্র অনুযায়ী এই অ্যামাউন্ট গুলো আমরা বসাবো, 120, 15, 5%, 30%, এগুলো আমরা সব সূত্র অনুযায়ী বসাবো। যখন অঙ্কে আমি বসাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা। কিন্তু মনে রাখবে এই যে বর্তমান কথাটা, এটা মনে রাখবে, কারণ এই বর্তমানের উপর ভিত্তি করে আমাদের সূত্রই চেঞ্জ হয়ে যাবে। কারণ বর্তমান বললে হয় এক সূত্র, আর পরবর্তী বা শেষে বা পরবর্তী বছরগুলো এ ধরনের কথা বলা থাকলে আমাদের আরেক সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আমরা দুইটা জিনিস জানবো, যে একটা বর্তমান বললে কি হয় বর্তমান, আরেকটা হচ্ছে শেষ বা পরবর্তী এ ধরনের কথা থাকলে কি হবে। তো এই যে অঙ্ক, এই অঙ্কের এই যে প্যাটার্নটা, এটা আমি এই কাঠামোটা তোমাদের মাঝখানে তুলে ধরলাম এই কারণে, যাতে এই যে ভাগ ভাগ করে আমি ছোট ছোট করে তোমাদের বিষয়গুলো বোঝাতে পারি। তো এখন যে অঙ্কটা এখানে আমি দিয়েছি, এই অঙ্কের মতো হুবহু এই অঙ্ক তোমাদের বই ভিতরে পাবা না। আমি বিভিন্ন বই থেকে ক্লাস করাই, অ্যাকচুয়ালি আমি এক বই থেকে কখনো ফলো করি না, আমি বিভিন্ন বই থেকে ফলো করে তোমাদের ক্লাসগুলো নেই। কারণ আমার দেখা যায় এক বইতে এক ধরনের সব চ্যাপ্টারের অঙ্ক ভালো থাকে না, বিধায় আমি অন্য বই থেকে ফলো করি। তো আমি চাই যে তোমরা এই যে আমি অঙ্কগুলো করাচ্ছি, এগুলো তোমরা খাতায় তুলে সমাধান তুলে একটা নোটের মতো করে রাখো। কারণ এই ধরনের এই যে একটা অঙ্ক দিলাম, এই ধরনের অঙ্ক তুমি যে কোনো বইতে অ্যামাউন্ট চেঞ্জ পাবা, কিন্তু এই ধরনের অঙ্ক বইতে আছে। তো আমরা যদি এই একটা অঙ্ক শিখি, তাহলে এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমরা শিখতে পারবো। তো এই জন্য তোমাদের আমি মনোযোগ কামনা করছি, তোমরা সবাই এখানে মনোযোগ দাও। আচ্ছা, এরপরে দেখো আমি এটা মুছবো, মুছার পরে আমি অঙ্কে চলে যাব। আমি শুধু এখানে মূল অঙ্কটা তোমাদেরকে একটু বুঝিয়েছি। দেখো এখন আমি সমাধানে যাব। আচ্ছা দেখো সমাধান করছি, সমাধান যে অঙ্কটি আমি বোর্ডে তুলে দিয়েছি সেই অঙ্কটির সমাধান করছি। দেখো সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে, আমি সূত্রটি একটি শর্টকাটে ছোট্ট করে লিখছি, যে সর্বপ্রথম আমাদের বের করতে হবে কি, যেহেতু আমাদের কি চেয়েছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বলেছিল গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় নির্ণয় করো, গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বা ভার আরোপিত মূলধন ব্যয় বা গড় মূলধন ব্যয় নির্ণয় করো। তো আমি আগে বলেছি যেটাই বলুক না কেন আমরা বের করব কি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটির মিনিং হচ্ছে WEI, weighted average cost of capital, এই হলো আমাদের মিনিং। তো ওয়েটেড এর W, এভারেজের A, C এর কস্ট আর ক্যাপিটালের কস্ট, এইগুলো নিয়ে আমরা সংক্ষেপে WAC আর এই যে C, এগুলো আমরা কি করি বসাই। তো এখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের দেখো আমি তোমাদের এখানে ওয়েটেড এভারেজের সূত্র লিখছি। সূত্র WD KD প্লাস WP KP প্লাস WE KE, এইগুলো আমাদের সূত্র।
সূত্র আরো আছে, যদি আমাদের রিটার্ন আর্নিংস থাকতো তাহলে আমরা WRKR এই কথাটা লিখতাম, কিন্তু অঙ্কের মধ্যে যে কাঠামো দেয়া ছিল ওই কাঠামোর মধ্যে আমাদের কিন্তু রিটার্ন আর্নিংস দেয়া নাই। তো রিটার্ন আর্নিংস দেয়া না থাকলে আমাদের এই এতটুকু আমরা যে লিখতাম সেটা হবে না, দেখো মুছে দিলাম। যদি থাকতো তাহলে আমরা অতটুকু কি করতাম, অ্যাড করতাম। তো এই হলো আমাদের মূল সূত্র, ভার আরোপিত মূলধন ব্যয়ের সূত্র। তো এখন দেখো এখানে আমি যে অঙ্কটা দেখিয়েছিলাম, ওইখানে অঙ্কের মধ্যে কোথাও এই ধরনের মানগুলো আমাদের কি ছিল না, দেয়া ছিল না। আমাদের শুধু একটা মূলধন কাঠামো দেয়া ছিল, আর সেই মূলধন কাঠামোর উপর ভিত্তি করে কি করতাম, আমরা এই মানগুলো বের করতাম। কিন্তু যেহেতু আমাদের মূলধন কাঠামো এই সরাসরি দেয়া নাই, তাহলে আমরা কি করব, এগুলো আলাদা আলাদা বের করব। সর্বপ্রথম কেডির মান বের করব, এরপরে কেপির মান বের করব, এরপরে কে এর মান বের করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি বের করি। দেখো সর্বপ্রথম আমি বের করি যে কেডি মানে তো আমরা সবাই জানি, এর আগে আমি তোমাদের মূলধন ব্যয় যখন ক্লাস করিয়েছি তখন বলেছিলাম কেডির মানে হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার। তো কস্ট অফ ডিবেঞ্চারের কেডি বা বলা চলে ঋণপত্রের ব্যয়, যাকে বাংলায় বলে কি ঋণপত্রের ব্যয়। এখন দেখো ঋণপত্রের ব্যয়ের সূত্রটা কি, আমাদের সূত্র হচ্ছে ইল্ড 1 মাইনাস টি, ইল্ড 1 মাইনাস টি, যেহেতু ট্যাক্স আছে তার মানে টি। তো এখন দেখো আমার অঙ্কের মধ্যে বলা ছিল যে 12% ঋণপত্র, 12% ঋণপত্র 10 লক্ষ টাকা। তো 12% ইল্ড হলো পার্সেন্ট, আমাদের কত পার্সেন্ট ছিল, 12% ঋণপত্র। আচ্ছা, ট্যাক্সের পরিমাণ আমাদের কত ছিল, 30%। দেখো 1 এর 1 আর টি এর মান হচ্ছে 0.30, কারণ আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল যে কর্পোরেট করের হার কত পার্সেন্ট, 30% বা 30%। তো বসাইলাম 30%। এখন ক্যালকুলেশন করো, 0.12 1 থেকে 0.30 বাদ দিলে থাকে কত, 0.70। এখন দেখো এই যে দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে ব্র্যাকেট আছে, আর ব্র্যাকেট থাকলে আমরা জানি সেটা কি হয়, গুণ চিহ্ন হয়। এখন তুমি গুণ করো যে 0.10 গুণ 0.70, গুণ করো 0.10 গুণ 0.70, গুণ করার পরে আমাদের আসবে কত, গুণ করার পরে আমাদের আসবে 0.084। এটাকে যদি 100 করো, যেহেতু ইল্ড আমরা জানি ইল্ড মানেই তো হার, মানেই তো 100 দিয়ে গুণ, সেটা বলা থাকুক বা না থাকুক আমরা জানি সেটা 100 দিয়ে গুণ। এখন তুমি 100 দিয়ে গুণ করো তাহলে 8.4% আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কেডির মান কিন্তু আমরা পেয়ে গেলাম, আমাদের পয়েন্ট কত, 8.4%। ঠিক আছে? এখন দেখো আমরা কেডির মান ওকে আমাদের বের হয়ে গেল। এখন আমরা বের করব কেপি। তো কেপির মান এখানে আমি একটু সাইডে করছি, তোমরা খাতায় করলে নিচে নিচে করবা, সাইডে করার প্রয়োজন নাই, নিচে নিচে করবা। আচ্ছা দেখো কেপি এর মিনিং কি, কেপি এর মিনিং হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের হার। তো আমাদের কস্ট অফ প্রিফার্ড স্টক আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল যে 10% অগ্রাধিকার শেয়ার 4 লক্ষ টাকা। তোমরা একটু দেখো গিয়ে যে ওখানে বলা আছে 10% অগ্রাধিকার শেয়ার কত, 4 লক্ষ টাকা। তো 10% অগ্রাধিকার শেয়ার সম্পর্কে আর কোনো কথা আমাদের বলা নাই, শুধু জাস্ট এই একটা লাইনে বলা ছিল। তো যেহেতু আর কোনো কথা বলা নাই, তার মানে আমাদের কি আর কিচ্ছু হবে না, আমরা সেটাকে 10%ই ধরবো, কারণ এটা আমাদের বের করার কিছু নাই, ওখানে আর কিছু দেই ছিল না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই আমরা পেয়ে গেলাম কেপি, এখন আমাদের এটা ওকে। এখন আমাদের দরকার কি, কেই। তো কেই আমি বের করব। দেখো কেই বের করি। তো কেই বের করার, কেই এর মিনিং হচ্ছে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়ের হার। কস্ট অফ ইকুইটি, আমি আবার বলছি ইকুইটির মানে হচ্ছে সাধারণ শেয়ার। আচ্ছা, কস্ট অফ ইকুইটির সাধারণ শেয়ারের হার আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল যে সাধারণ শেয়ার কত টাকা, সাধারণ শেয়ার বলেছিল 10 লক্ষ টাকা, এটার কোনো পার্সেন্ট দেওয়া ছিল না, কিন্তু ওখানে বলা ছিল যে বাজারে, দেখো আমি আবার পড়ে শোনাচ্ছি, ওখানে বলা ছিল কোম্পানির সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা। বাজার মূল্য কত বলা আছে, 120 টাকা। কোম্পানির বর্তমানে শেয়ার প্রতি 15 টাকা করে লভ্যাংশ প্রদান করে, তার মানে লভ্যাংশ কত, 15 টাকা। লভ্যাংশ প্রবৃদ্ধির হার কত, 5%। তাহলে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয়। আচ্ছা, তো আমি ইনফরমেশন গুলো দিয়ে সর্বপ্রথমে আমার সূত্র, কে সূত্র হচ্ছে D1 P0 প্লাস G ইন্টু 100, এই হলো আমার সূত্র। দেখো এই সূত্র। এখন
এই যে আমি P0 মান অনুযায়ী বসাই মার্কেট প্রাইস, বাজার মূল্য কত বলেছিল? বাজার মূল্য বলেছিল 120 টাকা, তো বসাইলাম আমি 120 টাকা। দেখো, আর প্রবৃদ্ধির হার, অঙ্কের মধ্যে প্রবৃদ্ধির হারকে ইংলিশে বলে গ্রোথ রেট। তো গ্রোথ রেট আমাদের কত দেয়া আছে? 5%, লিখলাম আমি 5%। এখন আমাদের D1 এর মান দরকার। দেখো, D1 এর মান আমাদের দেয়া নাই। ওই যে আমাদের 15 টাকা লভ্যাংশ বলেছে, বর্তমানে 15 টাকা। বর্তমান, আমি বারবার বলেছি যে বর্তমান কথা যদি বলা থাকে তাহলে সূত্র হবে একরকম, আর পরবর্তী যদি বলা থাকে তাহলে সূত্র হবে আরেক রকম। তো বর্তমান কথা বলা থাকলে দেখো, আমি এখানে একটু ক্যালকুলেশন করছি, এটা আমি এখানে একটু ছোট্ট করে ক্যালকুলেশন করছি। এই যে D1 মানে পরবর্তী লভ্যাংশ, পরবর্তী বা শেষে বা নেক্সট ইয়ার। D1 মানে নেক্সট ইয়ারের লভ্যাংশ। কিন্তু অঙ্কের মধ্যে আমাদের যে টাকা 15 টাকাটা দেয়া ছিল সেটা কি বলেছিল পরবর্তী অথবা শেষে? এটা বলা ছিল? এটা বলা ছিল না। আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল কি? বর্তমান। তো বর্তমান বললে সেটা হয়ে যায় কি? D0। দেখো, আমি বারবার বলছি, বর্তমান বললে হয়ে যায় কি? D0। রানিং অথবা কারেন্ট, যেটি বলো না কেন সেটি হবে D0 মান। তো অঙ্কের মধ্যে আমাদের যে 15 টাকা দেয়া ছিল সেটা কিন্তু D0 মান, কিন্তু সূত্রে বসিয়েছি আমরা কি? D1। তাহলে কি আমরা 15 টাকা সরাসরি বসাতে পারবো? পারবো না। আমাদের কি করতে হবে? D0 মান দিয়ে D1 এর মান বের করতে হবে। তো D0 মান দিয়ে যদি আমরা D1 বের করি তাহলে কিভাবে বের করব সেটা দেখো, এখানে আবার একটা ছোট্ট সূত্র অ্যাপ্লাই হবে। দেখো, সূত্রটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের নোটে অবশ্যই দেখাইতে হবে। নোটে যদি তোমরা সাইড নোটে যদি না দেখাও তাহলে অঙ্কের মার্কস কাটা যাবে। দেখো, আমি দেখাচ্ছি যে D1 সমান D0 1 প্লাস D, এটি হচ্ছে আমাদের সূত্র, একটা ছোট্ট সূত্র। D1 সমান, যেহেতু আমাদের D1 এর মান লাগবে, তাহলে D1 এর মান কি? D0 1 প্লাস D। তো D0 এর মান আমরা অঙ্কে আগেই বলা ছিল কত? ডিভিডেন্ড কত টাকা? 15 টাকা। তো D0 এর মান 15 টাকা বসাইলাম, আর 1 এর 1 প্লাস এর প্লাস, গ্রোথ রেট বলেছিল 5%, তো 5% বসাইলাম। এখন তুমি কি করো? এখন তুমি এই 1 এর সাথে 0.05 যোগ করো। 1 যোগ 0.05 যোগ করো। যোগ করার পরে আসবে কত? 1.05। 1.05 এর সাথে 15 টাকা গুণ করো। তো গুণ 15 টাকা আসবে কত? আসবে হচ্ছে 15.75। এই যে 15.75 এসেছে, এটা কিন্তু টাকা, মনে রাখবে, এটা কোনো পার্সেন্ট না, এটা কিন্তু টাকা। কারণ আমরা এখানে কি লিখেছিলাম? টাকা, পার্সেন্ট লিখি নাই। তো আমরা যেহেতু এখানে টাকা লিখেছি, এখানে বের হবে কি? টাকা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা তোমরা পার্সেন্ট লিখলে অঙ্ক তোমাদের হবে না। তো যাই হোক, এখন দেখো 15.75, আমি D1 এর মান অলরেডি পেয়ে গেলাম 15.75। তো আমি এই 15.75 বসাইলাম। তো আমার ফুল ফিগারে চলে এসেছে মান, আমি সবগুলো পেয়েছি। এখন আমি ক্যালকুলেশন করি। দেখো, 15.75 কে 120 দিয়ে ভাগ করো। 120 ভাগ করলাম। ভাগ করার পরে এটার সাথে যোগ করো কত? 0.05 যোগ করো। যোগ করার পরে আসবে কত? 0.1813। 13 এর সাথে তুমি 100 গুণ করো, তাহলে দেখবে 18.13% আসবে। আমরা জানি 100 গুণ করা মানেই তো পার্সেন্ট, ঠিক আছে? তো দেখো, এখন আমি দেখো আমার এই যে ওকে, আমার তিনটা মানই ওকে হয়ে গেল। অঙ্কটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো আমরা এই তিনটা মান পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম। তো আমাদের একটা মান কি? আমরা মান এই 100 গুণ করার পরে যেটা, সেটা ধরবো না, আমরা 100 গুণ করার যে আগের মানটা সেটা ধরবো। তো আমরা মান পেলাম 0.84, আরেকটা মান পেলাম 0.10, আরেকটা মান পেলাম আমরা 0.1813। দেখো, এই যে তিনটা মান পেলাম, এই তিনটা মানই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তো এই যে মানগুলো বের করেছি, এটা তোমরা স্টেপ বাই স্টেপ নিচে নিচে করবা খাতায়, এই পাশাপাশি করার প্রয়োজন নাই। তো এখন আমি চলে যাচ্ছি, যেহেতু আমার এই তিনটা মান বের হয়েছে, এখন আমি চলে যাব কি? ডব্লিউ। দেখো, এখানে আমার কিন্তু এগুলো কিন্তু স্ট্রাকচারে দেয়া নাই, কাঠামোতে দেয়া নাই, আছে নাই? তো এগুলো আমার বের করতে হবে। WD, WP, WE, এই তিনটা আবার আমাদের এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। অঙ্ক একটু বড় বাট সহজ, তোমরা দেখলে পারবে। তো এখন আমি এগুলো মুছে ফেলছি।
এখন আমার কি করতে হবে, ওই তিনটা বের করতে হবে, তারপরে গিয়ে আমি মূল সূত্রে বসাবো। তো এখন আমরা আবার চলে যাই, এগুলো সব কিন্তু ওয়ার্কিং, এগুলো মেইন অঙ্ক না। মেইন অঙ্ক কিন্তু আমাদের মাত্র 3 লাইনের, কিন্তু এই 3 লাইনের অঙ্ক করতে গিয়ে আমাদের এতগুলো ওয়ার্কিং করতে হচ্ছে। তো দেখো, এরপরে আমি ভার বের করি। তো আমার ভার বের করতে গেলে ইনফরমেশন গুলো লাগবে। ভার বের করি, ভার হচ্ছে মূলধনের অনুপাত। তো ভার বা মূলধনের অনুপাত গুলো আমি বের করি, অনুপাত। আচ্ছা, অনুপাত গুলো বের করতে গেলে ডব্লিউডি, দেখো সর্বপ্রথম আমি ডব্লিউডি টা করছি। দেখো ডব্লিউডি এর সূত্র কি? ডব্লিউডি এর সূত্র হচ্ছে ঋণপত্র। যেহেতু আমি ডি লিখেছি, দেখো বারবার বলছি, একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি ঋণপত্রেরটা করছি তো আমার এখানে ঋণপত্রই লিখতে হবে। যেহেতু ডিবেঞ্চার লিখছি তো ঋণপত্র, আর এখানে হচ্ছে মোট মূলধন বা ঋণপত্রের ব্যয়, মোট মূলধন। ঋণপত্রে আমার টাকা ছিল কত? 10 লাখ। ঠিক আছে, মোট মূলধন আমাদের অঙ্কে কত ছিল? 24 লাখ। এখন তুমি 10 লাখকে তুমি কি করো, 10 লাখকে 24 দিয়ে ভাগ, 24 লাখকে ভাগ করো, 10 লাখকে 24 দিয়ে ভাগ করো। তো 10 লাখ ভাগ 24 লাখ, 24 লাখ ভাগ করো, দেখবে আসবে কত? 0.41। 0.41 এর পরে 6 আছে, কিন্তু আমরা 6 নিব না, আমরা দুই ঘর পর্যন্ত নিব, ডিজিট দুইটা নিব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ডব্লিউ পি এর মান, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার। কারণ পি মানে কি? প্রিফার্ড স্টক, আর প্রিফার্ড স্টকের বাংলা কি? অগ্রাধিকার শেয়ার। মোট মূলধন, এগুলো কিন্তু সূত্র। মোট মূলধন, তো অগ্রাধিকার শেয়ারে আমরা কত ইনভেস্ট করেছিলাম, কত এনেছিলাম? 4 লক্ষ টাকা। আর আমাদের মোট মূলধন কত? 24 লক্ষ টাকা। এখন এটাকে ভাগ করো, ভাগ করলে দেখবে আসবে 1417.17। ঠিক আছে, এরপরে দেখো আবার চলে যাচ্ছে ডব্লিউই। এটা হচ্ছে সাধারণ শেয়ার। এখানে ব্যয় না লিখে ঋণপত্র লিখলেই হয়, ঋণপত্র শর্টকাটে। সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার, আর নিচে সূত্র হচ্ছে মোট মূলধন। এর মানে কি তোমরা বুঝতে পারছো যে যখন আমি যেটা বের করব, সেটাই লিখবো। ঋণপত্র বের করার সময় উপরে ঋণপত্র, প্রিফার্ড স্টক বের করার সময়, অগ্রাধিকার শেয়ার বের করার সময় উপরে অগ্রাধিকার শেয়ার, ইকুইটি বা সাধারণ শেয়ার বের করার সময় উপরে সাধারণ শেয়ার, আর নিচে কিন্তু মোট মূলধন প্রতিটারই সেম, এটির কোনো পার্থক্য নাই। তো মোট মূলধন, এরপরে দেখো 10 লাখ টাকা আর 24 লাখ। এটাকে যদি আমরা আগের মতো ভাগ করি তো আমাদের আসবে কি? 416। তো এইখানে আমরা কি করব, 6টা বাদ দিয়ে, যেহেতু 5 এর উপরে আমরা এটাকে 0.642 ধরবো। এখন তুমি এটাকে যোগ করো, যোগ করলে দেখবে 100% পুরো হবে, 100%। তার মানে তুমি যে মূলধনটা প্রতিষ্ঠানে তুমি এনেছো সেখানে ঋণপত্র ছিল, ঋণপত্রের পাশাপাশি অগ্রাধিকার ছিল, অগ্রাধিকারের পাশাপাশি নিজস্ব মূলধন বা সাধারণ শেয়ার ছিল। ওই যে ওই তিনটাকে আমরা একসাথে, আমাদের সমস্ত মূলধনকে আমরা একবারে কি ধরলাম? 100% বা 100%। এই 100%কে আমরা অনুপাতে বিশ্লেষণ করেছি, যে ঋণের অনুপাতে 0.41 আমরা এনেছি, তারপরে অগ্রাধিকার শেয়ারে আমরা 0.17 এনেছি, আর আমরা সাধারণ শেয়ারে 0.42 এনেছি। এই যে তোমার তিনটা একসাথে মিলিয়ে হবে কি 100%। অঙ্ক মনে রাখার এটাই উপায়। তুমি যখন পরীক্ষার হলে এই যে 100% লিখবে, যখন তুমি দেখবে এই পয়েন্টগুলো মিলে তোমার 100% পুরো হয়েছে, তখন তুমি বুঝতে পারবে যে অঙ্কটি তোমার কারেক্ট, তার মানে তোমার অঙ্কটি হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি এই যে তিনটা পয়েন্ট বের করেছি, এখন দেখো এখানে কেডি, কেপি, কেই, অলরেডি কিন্তু তিনটার মানই আমি পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে? এখন দেখো, আমি যেহেতু এইখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দুইটাই পেয়েছি, এখানেও রিকোয়ারমেন্ট অনুযায়ী
অনুযায়ী দুইটা পেয়েছি, এখানেও রিকোয়ারমেন্ট অনুযায়ী দুইটা পেয়েছি, তার মানে আমার সমস্ত ইনফরমেশন অলরেডি পাওয়া হয়ে গেছে। এখন আমি এই মানগুলো এই সূত্রে বসাবো, কারণ আমার এই যে আমি আগেই বলেছি এই পর্যন্ত যা আমি অঙ্ক তোমাদের করাইলাম এই সবগুলো অঙ্ক, এই সবগুলোই হচ্ছে কি ওয়ার্কিং বা সাইড নোট। এই সাইড নোট করার পরে তুমি কি করবে, এই মেইন অঙ্ক করবে। এই মেইন অঙ্ক কিন্তু মাত্র 3 লাইনের, বেশি না, মাত্র 3 লাইন। তো এই মাত্র 3 লাইনের অঙ্ক করতে গিয়ে আমাদের কি করতে হবে, আগে এই সমাধানগুলো সবগুলোর মান বের করতে হবে, বা মানগুলো বের করে তারপরে আমরা এই 3 লাইনের অঙ্ক করব। তো এবার চলে যাচ্ছি আমরা এইখানে আমাদের মান যেটা আমাদের অঙ্কে চেয়েছে। তো আমরা মান এবার বের করি। দেখো সর্বপ্রথম ডব্লিউডি এর মান কত ছিল, 0.41 বসাইলাম। 0.41 এর সাথে যেহেতু এই দুটো কি পাশাপাশি, এই দুটো কি পাশাপাশি, তো পাশাপাশি থাকা মানে হচ্ছে কি গুণ চিহ্ন। যেহেতু এই দুটো পাশাপাশি, সবগুলো এই দুটো পাশাপাশি, তার মানে এগুলো হচ্ছে কি গুণ চিহ্ন। তো আমি এই দুটো পাশাপাশি মাঝখানে কি বসাইলাম, গুণ। কেডির মান আমাদের বের হয়েছিল 0.84। এখন দেখো আমি কিন্তু এই মানটা, যেহেতু এই প্রত্যেকটা মান কিন্তু আমি 100 গুণ করার আগেরটা নেব। প্রত্যেকটা মান 100 গুণ করার আগের মান নিতে হবে, কারণ 100 গুণ করার পরের মান যদি তুমি নাও তাহলে প্রতিটারে কি করতে হবে, 100 গুণ করার পরের মান নিতে হবে। কিন্তু তুমি কি করলা, একটা 100 গুণ করার আগের মান নিলা, আর একটা কি করলা 100 গুণ করার পরের মান নিলা, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে দেখো এরপরে এই যোগের যোগ, ডব্লিউপি এর মান কত, ডব্লিউপি এর মান আমরা পেয়েছিলাম কত, 0.17। আর যেহেতু মাঝখানে পাশাপাশি তার মানে গুণ চিহ্ন। আর কেপি এর মান আমরা পেয়েছিলাম কত, 0.10। ঠিক আছে, এরপরে দেখো আবার যোগ লিখলাম, যোগ ডব্লিউই এর মান আমরা কত পেয়েছি, ডব্লিউই এর মান পেয়েছিলাম 0.42, সরি হ্যাঁ 0.42, যেহেতু মাঝখানে কিছু নেই তার মানে আমাদের গুণ চিহ্ন। আর এটা পেয়েছিলাম আমরা 0.1813, সম্ভবত 0.1813 পেয়েছিলাম। এখন দেখো এই যে এটারও আমাদের কি পয়েন্ট, এই যে এই সংখ্যার আগে কি পয়েন্ট, এটাও দেখো সংখ্যার আগে পয়েন্ট, এটারও কি সংখ্যার আগে পয়েন্ট। কিন্তু তোমরা যদি কেউ কি করো, ধরো এটা না করে এই যে এটা করলা যে 8.4 পরের সংখ্যাটা নিলা, আর বাকিগুলো সব কি করলা আগের সংখ্যা নিলা, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তো আমাদের কি করতে হবে, যে পয়েন্ট যদি আমরা পয়েন্টের পরে নেই, সবগুলো আমাদের রিকোয়ারমেন্টে সবগুলো আমাদের পয়েন্টের পরে নিতে হবে। আর যদি আমরা পয়েন্টের আগে নেই তাহলে আমাদের সবগুলো পয়েন্টের আগে নিতে হবে। তো আমি যেহেতু সবগুলো পয়েন্টের আগেই শিখাচ্ছি, তো আমি পয়েন্টের আগেরটাই নেই, 0.084। এবার ক্যালকুলেশন করো। তো এখন ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন করলে 0.141 গুণ 0.084 সমান সমান চাপটা আমাদের কত হয়, চলে গেল 0.41 গুণ 0.084 সমান সমান চাপলে আমাদের আসে কত, 0.03444। ঠিক আছে, যোগ চিহ্ন। আচ্ছা এই যোগের যোগ, এরপর আবার এই দুটো আমরা গুণ করি, আবার গুণ করলে 0.17 গুণ 0.10 গুণ করলে আসে কত, 0.017। ঠিক আছে, এরপরে যোগের যোগ, আবার এই দুটো আমরা গুণ করি, 0.42 গুণ 0.1813 সমান আমাদের গুণ করলে আসে 0.076146 এরকম আসে। তো এটার সাথে আমরা এগুলো যোগ করি, যোগ 0.017 যোগ 0.03444 সমান, তো আসে কত, 0.127586। এখন দেখো এটাকে 100 দিয়ে গুণ করি, যেহেতু আমাদের কি এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে কি হার, আর হার মানেই তো আমরা জানি পার্সেন্ট, পার্সেন্টকে সবসময় কি হয় 100 দিয়ে গুণ হয়। তো আমরা এটাকে এখন বলবে যে ম্যাডাম এখানে তো কোথাও 100 লিখি নাই সূত্রের মধ্যে, তো 100 আমরা না লিখি, কিন্তু যখন আমাদের রেজাল্ট বের করতে হবে তখন কিন্তু 100 গুণ করতে হবে। তো আমরা 100 গুণ করি, গুণ 100, যেহেতু হার বলেছে 100 গুণ করি, 100 গুণ করলে আসবে 12.7586। এখন দেখো দশমিকের পরে আমাদের এতগুলো নেওয়ার প্রয়োজন নেই, আমরা দশমিকের পরে 2 ডিজিট নিব, যেহেতু 8 আছে আমরা এটাকে 5 এর কি বানায় দেব, 6। এখন গুণ করার পরে আমরা দেব পার্সেন্ট।
তো এই হলো আমাদের 12.76% হলো কি আমাদের গুরুত্ব প্রদত্ত গড় মূলধন ব্যয়। কত সংক্ষেপে যদি এটাকে লিখি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সমান কত 12.76%। এই যে অঙ্কটুকু দেখছো, এই অঙ্কটুকুই হলো আমাদের মেইন অঙ্ক, মানে এই অঙ্কই হলো আমাদের দরকার। কিন্তু এই এতটুকু ওই যে 3 লাইন 4 লাইনের অঙ্ক বের করতে গিয়ে আমাদের কি করতে হলো, ওই যে আগে যে 1 পেজের আমরা ওয়ার্কিং করছি সেটা বের করতে হয়েছে। তো এই অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশি। তো আমাদের সর্বপ্রথমে আমরা অঙ্ক পড়ব, পড়ার পরে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে কি চেয়েছে, অঙ্কের মধ্যে কি কি মানে ওটা বর্তমান বলছে না পরবর্তী বলছে, বা শেষে বলছে না শুরু বলছে। এরপরে আমাদের প্রথমে তারপরে অঙ্কটা পড়ার পরে বোঝার পরে আমাদের কি করতে হবে, সূত্র তুলতে হবে। সূত্র তোলার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে সূত্রের মধ্যে মান কি চাইছে, কি ধরনের মানগুলো আমাদের বের করতে হবে, সেই অনুযায়ী আমরা আমাদের কেডি কেপি কে এর মান বের করব। তো কেই কেডি এই যে এই তিনটা আমাদের আগে বের করতে হবে। তো এই তিনটা আগে বের করার পরে আমাদের যে মানগুলো বের হবে সেই মানের আমরা কি করব, 100 গুণ করার আগের পয়েন্টগুলো দিয়ে ক্যালকুলেশন করব। যদি তুমি চাও 100 গুণ করার পরের পয়েন্ট দিয়েও ক্যালকুলেশন করতে পারো, কিন্তু সেক্ষেত্রে সবগুলোই কিন্তু 100 গুণ করার পরের পয়েন্ট নিতে হবে, একটা আগের একটা পরের দিলে হবে না। আচ্ছা, এরপরে এই তিনটা বের করার পরে আমাদের বের করতে হবে ডব্লিউডি ডব্লিউপি ডব্লিউই। এইগুলার সূত্র আমরা লিখে দিয়েছি, যে ডব্লিউই ডব্লিউপি এগুলা সূত্র আমরা লিখলাম, লিখে তারপর আমরা অঙ্ক বের করছি। এরপরে এই সবগুলো রিকোয়ারমেন্ট বের করার পরে কি করব, আমরা সূত্র লিখবো, যে আমরা জানি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এর সূত্র এটা। তারপরে লেখার পরে আমরা এই মানগুলো বসাবো। তো আমি কিন্তু আবার বলছি, তোমরা অনেক স্টুডেন্ট আছো যে আমি যদি একটা দাগ দেই তোমরা এই দাগটাও কি করো, সেই দাগটাও খাতার মধ্যে দিয়ে রাখো। আমি কিন্তু রিকোয়ারমেন্টগুলো পাশাপাশি বসাইছি, আমার এখানে স্পেস ছিল না বিধায় আমি এই সাইডে অর্ধেক এই সাইডে অর্ধেক বসাইছি। কিন্তু তোমরা কি করবা, যে তোমরা খাতায় নিচে নিচে করবা আর সাইড নোটটা পাশে দিবা। সাইড নোটটা দিতে হবে পাশে, আর ওয়ার্কিংগুলো করতে হবে নিচে নিচে, কারণ এগুলো আসলে বেশিরভাগ দেখা যায় যে স্টুডেন্টরা বোঝে না। এরপরে করার পরে আমার এই অঙ্ক এভাবে মান বসিয়ে এভাবে বের করতে হবে। তো দেখো এখানে মান বসানোর পরে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এরপরে আমাদের এই চ্যাপ্টারে আমাদের অঙ্ক রিকোয়ারমেন্টগুলো আসে কেমন, 1 নম্বরের জন্য আসে থিওরি, আর 2 নম্বরের জন্য মাঝে মাঝে অঙ্ক আসে বা সূত্রের আসে। এরপরে 3 নম্বরের জন্য আমাদের বা গ নম্বরের জন্য আমাদের আসে মেইন অঙ্ক। ওইটা ধরো রিকোয়ারমেন্টের মধ্যে থেকেই একটা ছোট্ট, যেমন কস্ট অফ ডিবেঞ্চার বের করো এ ধরনের বললো, বা বললো যে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, যেটা আমরা আগে কে এর মান বের করেছি, এভাবে বলতে পারে। এরপরে ধরো যে ওই ডিবেঞ্চারের উপর বা ইকুইটির উপর ভিত্তি করে আমাদের কি বলতে পারে, 4 নম্বরের জন্য এই ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলতে পারে। তো এখন এই স্টেপ বাই স্টেপ আমি একটা অঙ্কের মধ্যে তোমাদের 3-4টা প্যাটার্ন যে কিভাবে আসতে পারে এটা কিন্তু আমি শিখাই দিলাম। এরপরের যে অঙ্ক আমি করব সেখানে কিন্তু অতিরিক্ত মূলধন দিয়ে করাবো। অঙ্কের সিস্টেম আমাদের একই থাকবে, শুধু বছরের অর্ধেকের সময় গিয়ে কি করবে, বছরের অর্ধেকের সময় গিয়ে অতিরিক্ত মূলধন হিসেবে ব্যবসায়ী কি করবে, টাকা আনয়ন করবে। তো বছরের শেষে একবারে তুমি টাকাটা নিয়ে ব্যবসা শুরু করলা, আর একটা হচ্ছে ব্যবসায় হয়তো মাঝামাঝি সময় গিয়ে দেখা যায় যে ওই যেই টাকা নিয়ে যেই মূলধন নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি সেটা আমাদের কি পর্যাপ্ত হয় না। পরে আমরা কি করি, আবার মাঝামাঝি গিয়ে আমরা কি করি, নতুন করে অতিরিক্ত মূলধন ব্যবসায় আনি। সেটা আমার নিজস্ব মূলধন হতে পারে, বা ঋণ করা মূলধন হতে পারে, বা অগ্রাধিকারকৃত মূলধন হতে পারে, বা সাধারণ শেয়ার মূলধন হতে পারে, যেটাই হতে পারে আমরা কিন্তু আনি। এই যে অতিরিক্ত আনি, এই আনাটাই হচ্ছে কি আমাদের অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধন দিয়ে অঙ্কটা করলে কি, এই অঙ্কটা আবার পুরো চেঞ্জ হয়ে যাবে, শুধু একটা লাইনের জন্য আবার পুরো আমাদের অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো আগামী ক্লাসে যে আমি তোমাদের এই অতিরিক্ত মূলধন নিয়ে, যেহেতু আমি এখন আর সময় নেই তেমন একটা, তো আমি আগামী ক্লাসে অতিরিক্ত মূলধন নিয়ে তোমাদের অঙ্ক করাবো। যে আরেকটা কথা বলি, যেটা তোমাদের জন্য খুবই জরুরি, যে এবার আমি খাতা দেখলাম, খাতা দেখায় আমি দেখেছি অনেক স্টুডেন্টরা আমার, তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে অলরেডি, তোমরা কিন্তু যদি আমাদের স্বাভাবিক কলেজ খোলা থাকতো তাহলে আমরা কি করতাম, এখন আমাদের টেস্ট পরীক্ষা চলতো, টেস্ট পরীক্ষার রেজাল্ট আমরা ডিসেম্বরে দিয়ে দিতাম, আমাদের সামনে থাকতো টেস্ট পরীক্ষা। তো হিসাবে তোমরা কি এইচএসসি পরীক্ষার্থী থাকতা।
কিন্তু তোমরা এখনো জানো না যে তোমাদের কিভাবে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হয়। তোমরা কি করো, সৃজনশীলের সবাই কি করো, 7টা সৃজনশীল চায়, এই 7টা সৃজনশীলের ক খ এক সিরিয়ালে দেওয়া শুরু করো। ক খ আবার দাও, দিয়ে যখন আবার সময় পাও অন্যজনেরটা দেখে বলো আর নিজের মেধা বলো, তখন কি করো আবার এক সিরিয়ালে ঘ গ দেয়া শুরু করো। কিন্তু আসলে কি নিয়ম তাই? বোর্ডে কি তোমরা তাই করবা? বোর্ডে নিয়ম হচ্ছে, তুমি ধরো 2 নম্বর তুমি দিচ্ছ, তো 2 নম্বরের ক নাম্বার দিবা, খ নাম্বার দিবা, গ নাম্বার দিবা, ঘ নাম্বার দিবা, এভাবে 4টা সিরিয়ালে দিবা। তারপরে তুমি 5 নাম্বার দিচ্ছ, তো 5 নাম্বারের ক নাম্বার দিবা, খ নাম্বার দিবা, গ নাম্বার দিবা, ঘ নাম্বার দিবা। এভাবে তুমি যেই নাম্বারটা অ্যান্সার করবা সেটা পুরোটাই তোমার একসাথে অ্যান্সার করতে হবে। কিন্তু তোমরা ম্যাক্সিমাম খাতায় আমি এবার দেখলাম যে তোমরা আগে ক খ দিছো, ক খ সহজ 1 লাইনের বিষয়, সেটা তোমরা এক সিরিয়ালে 1-এর ক, 2-এর ক, 3-এর ক, 4-এর ক, আবার কি করছো 5-এর ক, 6-এর ক, 7-এর ক, 8-এর ক, এভাবে দিছো। কিন্তু অঙ্কের খবর নেই। অঙ্ক গিয়ে করছো কি শেষে আবার দিছো 2-এর ঘ নাম্বার, 7-এর ঘ নাম্বার, 9-এর ঘ নাম্বার। কিন্তু অঙ্কের প্রশ্নের আগে কিন্তু কথাটা ভালোভাবে বলা থাকে যে প্রতিটি সৃজনশীল প্রশ্ন ক্রম অনুযায়ী লিখো বা ক্রমান্বয়ে লিখো, এই ধরনের কথা বলা থাকে, পর্যায়ক্রমিকভাবে লিখো, এভাবে কথাটা বলা থাকে। কিন্তু তা না করে তোমরা কি করো, ওই যেটা পারতাছি ওইটা আগে লিখতেছি, যেটা পারি না ওইটা রেখে দেয়, পরে পরে আল্লাহ জানে কোত্থেকে লিখবা, নিজে থেকেই লিখবা না কি, এটা তোমরাই বলতে পারো। তো এই ধরনের ভুলগুলো তোমরা করবা না, কারণ এই ধরনের ভুলগুলো কিন্তু বোর্ডে আমাদের নিবে না। এই ধরনের ভুল করলে বোর্ডে কিন্তু অঙ্কগুলো কাটা যাবে। তো যাই হোক, আমি তোমাদের এই বিষয়গুলো আলোচনা করলাম। আমি অনলাইনে এই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও করতে হলো, কারণ জনে জনে তোমাদের বলা তো হবে না। কিন্তু এখন যেহেতু আমাদের পরীক্ষা আবার নেক্সটে আরেকটা আছে, সেটা তোমাদের পি টেস্ট পরীক্ষা হতে পারে, তো এই ভুল যেন আর পি টেস্টে না হয়। তো আমি আজকে যে অঙ্ক বুঝিয়েছি এটা তোমরা বাসায় করবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। এ জাতীয় যতগুলো অঙ্ক আছে সবাই বাড়ির কাজ ওইটাই করবা। নেক্সট ক্লাসে আমি অতিরিক্ত মূলধন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।